সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার ৫৯। বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্বের নিগূঢ় তত্ত্ব ও পরীক্ষার প্রস্তুতি। তো ক্লাস হচ্ছে ৮ই মে ২০২৬। সংখ্যাতত্ত্ব মোতাবেক ড্রাইভার নাম্বার ৮, কন্ট্যাক্ট নাম্বার ৫। আজকের বার হচ্ছে শুক্রবার। শুরু হচ্ছে সন্ধ্যা ৬টা। তো হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, ভালো। কেমন আছেন? হুম। না, এখন নাই, এখন নাই। এটাই করুন। আচ্ছা, ঠিক আছে। আপনি ক্লাসে আছি তো, বই দিয়ে দেন। সেই হুম, 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 হুম। তো ক্লাসের শুরু লগ্ন হচ্ছে আমাদের বৃশ্চিক লগ্ন। ক্লাস শুরু হচ্ছে। তৃতীয় চন্দ্র, চতুর্থে রাহু, পঞ্চমে মঙ্গল শনি, ষষ্ঠে রবি বুধ, সপ্তমে শুক্র, অষ্টমে বৃহস্পতি আর দশমে কেতু নিয়ে আমাদের যাত্রারম্ভ। তো আমরা সংখ্যাতত্ত্বে জানি যে সংখ্যাতত্ত্বের সংখ্যা ১ থেকে ৯। এর বাইরে আর আমাদের কোনো সংখ্যা নেই। আবার এর পরবর্তীতে যে সংখ্যা আসে সেটি আবার একক সংখ্যায় রূপান্তরিত হয়ে ১ হয়। সেটা আমরা জানি যে সংখ্যা ১ থেকে ৯। তাহলে যেহেতু আমাদের এখানে পরীক্ষার প্রস্তুতি জড়িয়ে রয়েছে, সেহেতু প্রথমেই বলতে হবে যে সংখ্যাতত্ত্বে সর্ববৃহৎ সংখ্যা কোনটি। সর্ববৃহৎ সংখ্যা কিন্তু ৯টি নয়। এর উপরে আর কোনো সংখ্যা নেই, এটি আমরা জানি। তাছাড়া সংখ্যাতত্ত্বের জনক হিসেবে আমরা জানি যে হেব্রাইক এবং পিথাগোরাস, আর তার প্রচলনকারী কিরো, পেনহাম, সেন্ট জর্মেইন। প্রবাদ প্রতিম গ্রন্থের নাম আমরা জানি যে যেটি কিরো বলেই আমরা সর্বাধিক প্রচলিত গ্রন্থের নাম আমরা জানি যে উম, যেটি সংখ্যাতত্ত্বের বৃহৎ গ্রন্থ পাওয়া যায়। তাছাড়া অনেক রাইটারের অনেক গ্রন্থ পাওয়া যায়। তন্মধ্যে আমাদের মূলত ব্যাপার হচ্ছে যে সংখ্যাতত্ত্বের নিগূঢ় তত্ত্বগুলো একটু জানতে হবে। তো আমরা জানি যে ১ সংখ্যা রবির সংখ্যা, ২ সংখ্যা চন্দ্রের সংখ্যা, ৩ বৃহস্পতি, ৪ রাহু, ৫ বুধ, ৬ শুক্র, ৭ হচ্ছে কেতু, ৮ শনি, ৯ মঙ্গল। এটি জানলেই শুধু হবে না, একটি সংখ্যা নিয়ে অনেক কিছু রিসার্চের রয়েছে। আপনারা মানে অতীতের যে ক্লাসগুলো রয়েছে সংখ্যা ১ থেকে ৯ অনুযায়ী, সেই সংখ্যাগুলো একটু দেখে আসবে। সংখ্যাতত্ত্বে যেহেতু একটি সাবজেক্ট রয়েছে নিউমারোলজি, তো সেই সাবজেক্টের লিখিত এবং মৌখিক দুটিই পরীক্ষা হবে। তো পরীক্ষায় দেখা যাচ্ছে আমরা অনেক সময় মূলাঙ্ক কোনটি, ভাগ্যাঙ্ক কোনটি, এটি আমরা জড়িয়ে ফেলি। এটি যাতে আমরা না জড়াই অদূর ভবিষ্যতে, সেটি আমাদের নজর রাখতে হবে। জন্ম তারিখ শুধুমাত্র একটি সংখ্যা তা নয়, সেই সংখ্যার আগে পিছে কিছু রয়েছে কিনা সেটি একই সঙ্গে দেখতে হবে। যেমনটি আমরা একটি উদ্বোধনী ক্লাসে বলেছিলাম যে ১ তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা ১, ১০, ১৯ এবং ২৮, এই যে জাতক জাতিকারা সবাই রবির জাতক। তো ১ যখন আমরা লিখি তখন কিন্তু ০১ লিখি। যেমন এক সময় ধরেন আমরা লিখতাম যে ৮ই মে ২০২৬ ইংরেজি। ইংরেজি প্রয়োগ করতে হতো এবং ৮-এর পরে রস্যই দিতে হতো। ১-এর পরে ল দিতে হতো ১লা মে, ২রা মে, ৩রা মে। এখন কিন্তু এই রা বা ওই উঠে গেছে, কিন্তু ক্রিয়াটা মনে হয় থেকে যায়। কিভাবে থেকে যায়? আপনারা আমাদের ডাক্তার শাহাবুদ্দিনের একটি কমেন্ট দেখেছেন, যদি দেখে থাকেন, যে নতুন সূর্যোদয়ের ওখানে একটি কমেন্ট করেছেন। যদি ওনার সাথে আমি কথা বলার এখনো সময় পাইনি। কালকে ১ মিনিট কথা বলেছিলাম শুধুমাত্র, এখনো কথা বলার সুযোগ পাইনি। সংখ্যাতত্ত্বের প্রচলন আসলে কিভাবে করতে হয় বা সংখ্যাতত্ত্ব দিয়ে কিভাবে ভাগ্য বিচার করতে হয়। যেমন দেখুন, আমার চোখের সামনে এখন আসছে চয়ন, CHOYON লিখছেন।
তাহলে চয়ন আমরা সাধারণত যদি ইংলিশে লিখি অনেকেই লিখবে CHAYAN, অথচ এই সংখ্যাতত্ত্ব মোতাবেক কিন্তু উনি বানানটা সঠিক করেছেন, যে চয় না করে নাই, চোন করেছে। CHAYON হতে হবে, YA অনেকেই দিয়ে থাকেন। যেমন চন্দ্র, আমি চন্দ্র লিখি CHANDRA, অনেকে CHANDRO লেখেন চন্দ্র। যেমন বিপ্লবকে মন্ডল, মানে বিপ্লব BIPLOB, BIPLABO লেখেন। এমনটি কিন্তু ঘটে। অর্থাৎ সংখ্যাতত্ত্বের সব থেকে নিগূঢ় তত্ত্ব হচ্ছে যে সর্বোচ্চারিত যে নাম, সেই উচ্চারিত নাম আসতে হবে। আপনারা দেখেছেন, আমি আম, পাল বানান অনেকে মানে কি 100 জনের 99 জনই করেন PAUL। আমি জ্যোতিষ জগতে প্রবেশ করে সেটিকে PAL করেছি, ইউ বাদ দিয়ে দিয়েছি। এমনকি সকল পেপারস পত্রে এল করেছি, ইউটা বাদ দিয়েছি। তো এই যে বাদ দেওয়া, কেন বাদ দেব, কেন রাখবো, এটি নিয়ে অনেক মানে গবেষণা করতে হবে, করে তারপর বের করতে হবে যে কি হবে, কোনটা দিলে ভালো হবে। অনেকে দেখুন, যেমন এক সময় আমি দেখেছি আমার এই যে রোডটি, এটির নাম হচ্ছে আহসান আহমেদ রোড। এক সময় আহসান বানান দেখতাম AHSHAN। তো অথচ কোন কোন সাইনবোর্ডে থাকে AHSAN, এইচটা বাদ দিয়েছেন। তাহলে এই যে কোনটি আমাদের হবে, সেটি আমাদের বুঝতে হবে। রত্নবাহু, RATNA, রত্ন, আমরা রত্ন RATNA লিখি, কিন্তু ওখানে রত্ন RATNO, এভাবে সংশোধন করে যদি আমরা নিউমারোলজি করি, তখন কিন্তু আমরা প্রকৃত নিউমারোলজির যে মানটা পাবো, সেই মান দিয়ে হচ্ছে আমাদের বিচার করতে হবে। তো যেমন সংখ্যাতত্ত্বে যদি ইউরেনাস নেপচুন বলা হয়, তাহলে ইউরেনাস মানে রাহু, নেপচুন মানে কেতু, এটি আমাদের ধরে নিতে হবে। অনেক সময় ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি ওনারা রাহু কেতু না বলে ইউরেনাস এবং নেপচুন বলেন। সেটি আমাদের একটু ধরে নিতে হবে, যে ইউরেনাসকে অবশ্যই 4 সংখ্যা, আর নেপচুনকে সংখ্যা 7 বলে বিবেচিত করতে হবে। তো কেতুর একটি স্পন্দন রয়েছে, যে ক্লাস শুরুর আগে দেখছিলাম আমাদের কিশোরী মোহন মন্ডল মহোদয় বলতেছিলেন, ওই কথাটা শুনেছিলাম, যে অশ্বিনী নক্ষত্র কেতু 10 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়, 13 ডিগ্রি 20 মিনিট হচ্ছে কেতু নক্ষত্র। তাহলে সেখানে যে 3 ডিগ্রি 20 মিনিট বাকি থাকছে, ওই বাকি অংশ কিন্তু সে আর তুঙ্গস্থ হচ্ছে না। এই তুঙ্গস্থ নিচস্থর আর একটা নিগূঢ় তত্ত্ব রয়েছে। এই নিগূঢ় তত্ত্ব যত, সেগুলো কিন্তু কেতুর মধ্যে লুকায়িত থাকে। কেন লুকানো থাকে এগুলো এখন আমাদের পরীক্ষার আগে আমরা না যাই। আপনারা জানেন যে রবি হচ্ছে এক সংখ্যার কারক, আর 7 সংখ্যা হচ্ছে নিষ্ক্রিয় রবি। যে রবি আলো প্রদান করে না বা তাপ প্রদান করে না, সেই রবিটাই হচ্ছে কেতু। আবার যত ঝুট ঝামেলার কারক সেই কেতু, আবার দৈব যেখানে অধিষ্ঠিত হয় সেটি কেতু। আমরা জন্মছকে বলেছি যে 2, 9, 10, 11 নাম্বার গৃহ ভাবস্থ কেতু শুভ ফলদাতা হয়। কিন্তু 2, 9, 10, 11 ভাবস্থ কেতু কখন শুভ হয়, কখন শুভ হয় না, এর মধ্যেও কিন্তু কিছু তত্ত্ব রয়েছে, নিগূঢ় তত্ত্ব। 2 নাম্বার গৃহগত কেতু, ধরেন যদি আমরা বলি যে উম একটা নক্ষত্র মানে বৃষ লগ্নের 2 নাম্বার ঘরে ধরেন কেতু বসে আছে মিথুনে, তো মিথুনে আদ্রা নক্ষত্রে কেতু, মানে রাহুর নক্ষত্রে কেতু। তাহলে কেতুর সঙ্গে কিন্তু রাহুই রয়েছে। আবার কেতুর সপ্তমে রাহু থাকে, মানে রাহুর দৃষ্টিও থাকে। তাহলে ধনভাবে দৃষ্টি থাকে, তাহলে ধনভাবে সর্বদাই রাহু থাকে। এমনকি 9-এ থাকলেও সেখানে রাহু থাকে, 10-এ থাকলেও কিন্তু রাহু থাকে, 11-তে থাকলেও রাহু থাকে। কিভাবে থাকে? রাহুর দৃষ্টি থাকে। রাহুর দৃষ্টি একটি জিনিস আলাদা করতে হবে। আবার কেতু যখন 2, 9, 10, 11-তে রয়েছে, সে যদি রাহুর নক্ষত্রে থাকে, তাহলে সেটিকে আলাদা করতে হবে। যেমন মকর লগ্ন 2 নাম্বার গৃহ যদি শতবিশা নক্ষত্রে, এখন কিন্তু রাহু আছে, ধরেন এটি লগ্ন,
তাহলে 2 নম্বর ঘরে যদি কেতু থাকে, রাহু দৃষ্ট তো থাকবেই। রাহু কেতু প্ল্যানেটের সমসপ্তমে থাকে। তো সেটি রাহুর নক্ষত্রে থাকলে ওই কেতু, আমরা জানি কেতু মারামারি করায়, দুর্ঘটনা ঘটায়, উচ্চস্থান থেকে পতন ঘটায়, ক্রনিক ডিজিজে আক্রান্ত করে। রাহু বিশেষ করে ষড়যন্ত্রে জড়িয়ে দেয়, ষড়রিপু জাগ্রত করে, এগুলো আমরা জানি। কিন্তু এই যে দুর্ঘটনা ঘটায়, রাহুর নক্ষত্রে থাকলে তখন কোন দুর্ঘটনা ঘটায়, আর তার গ্রহে থাকলে কি ধরনের দুর্ঘটনা ঘটায়, কেতুর নক্ষত্রে থাকলে কি ধরনের দুর্ঘটনা ঘটায়। আমাদের এই শুভ্র মালাকার মারা গেলে, 5 তারিখে মারা গেলে, যখন আমরা চিন্তা করলাম যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল, তাহলে মঙ্গলটা কিন্তু ওই দেখেন রাহুদৃষ্ট হয়ে শনিযুক্ত হয়ে বসে আছে অগ্নিকারক। তো এই রাহুর সঙ্গে সম্পৃক্ততার উপরে নির্ভর করবে রাহু মঙ্গলের যুক্ততা। এর সঙ্গে রবির কোনো কানেকশন তার প্ল্যানেটে ছিল, তার জন্য এই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল। আবার আগুন জ্বলছে, সেই আগুনে ঝাঁপ দিয়ে মারা যাচ্ছে, সতীদাহ দেখছেন আপনারা, সতীদাহ সেখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে, বা ধরুন গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যাচ্ছে। তো আগুনটা কোন আগুন, সেটিও কিন্তু বুঝতে হবে। তো সংখ্যাতত্ত্বের সবসময়ের জন্য সংখ্যাতত্ত্বকে নিয়ে যেতে হবে যে এক সংখ্যা রবির সংখ্যা। তাহলে রবির গৃহ মাত্র একটি, সেটি হচ্ছে সিংহ। সিংহতে আমাদের কেতু রয়েছে, শুক্র রয়েছে এবং রবি রয়েছে। তাহলে এই সিংহের কেতু মূল ত্রিকোণস্থ। তাহলে কেতু মূল ত্রিকোণ সিংহে, কেতু তুঙ্গ গৃহ বৃষ, ওই সরি ধনু, এবং মতান্তরে হচ্ছে বৃশ্চিক। যদিও ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি বা ইন্ডিয়ান জ্যোতিষশাস্ত্র বলবে যে রাহু তুঙ্গস্থ হয় বৃষ রাশিতে, উপর বিপরীতে বৃশ্চিক রাশিতে কেতু তুঙ্গস্থ হয়। কিন্তু আমরা শিখিয়েছি আপনাদের যে রাহু মিথুন রাশিতে তুঙ্গস্থ, ফলাদেশের ক্ষেত্রে আপনারা বিবেচনা করবেন, এবং ধনু রাশিতে গিয়ে কেতু নিচস্থ, ওই কেতু তুঙ্গস্থ, বিপরীতে নিচস্থ হবে। কিন্তু সিংহ রাশিতে কেতু তার মূল ত্রিকোণ, আর হচ্ছে কুম্ভ রাশিতে রাহু তার মূল ত্রিকোণ। তো আমরা রবির, যদি যেহেতু রবিতে ছিলাম, তাহলে আমাদের ধরতে হবে যে এক সংখ্যা 1 তারিখে জন্মগ্রহণ করেছে। তার ধরেন চন্দ্র মোতাবেক রাশি সিংহ, সিংহ রাশি ধরে নেন মঘা নক্ষত্র। তাহলে সিংহ রাশি মঘা নক্ষত্র মানে কেতুর নক্ষত্রে সে জন্মগ্রহণ করেছে, কেতুর দশায় জন্মগ্রহণ করেছে। এই ব্যক্তির কি দুর্ঘটনা ঘটলে কোনটি ঘটতে পারে, স্বয়ং কেতুর নক্ষত্রে আছে, এমনকি আপনার লগ্ন ধরে নেন সিংহ লগ্ন, তাহলে কি হবে, আবার 1 তারিখে জন্মগ্রহণ করেছে, তাহলে ওই নিষ্ক্রিয় রবি সক্রিয়তা পাবে। সক্রিয়তা পেলেও তার মূল ত্রিকোণে কেতু আনন্দে থাকে, মানে যে কোনো গ্রহ মূল ত্রিকোণে আনন্দ থাকে। তাহলে সেই আনন্দ থাকলে তার জীবনে নিরানন্দ কেন বাধাবে, কেন তার জীবিকায় আঘাত দেবে, কেনই বা স্বভাব চরিত্রে নষ্ট করবে, কেন বা আসক্তি দেবে, কেন বা মনোকষ্ট দেবে, কেন দেবে? সে তো মূল ত্রিকোণে আনন্দময়, সে তো আনন্দ দেবে। কিন্তু আনন্দটি কোন দিক থেকে আসবে, সেটি আমাদের অনুধাবন করতে হবে। যদি সিংহ রাশিতে পূর্ব ফল্গুনীতে থাকে, তাহলে অধিপতি শুক্র, তাহলে আমাদের সুখ শান্তি ধন ঐশ্বর্য জৌলুসতা চাকচিক্য, হ্যাঁ, স্বচ্ছতা, নিট অ্যান্ড ক্লিনতা, এগুলো দেবে। তাহলে রবির একই ব্যক্তি 1 তারিখে জন্মগ্রহণ করছে, একক এক বলছি কিন্তু আমি। তাহলে এই একক এক, যিনি 1 তারিখে জন্মগ্রহণ করছে, সিংহ রাশি সিংহ লগ্ন, তাহলে সেই ব্যক্তির যদি নক্ষত্র হয় পূর্ব ফল্গুনী, তাহলে শুক্রের নক্ষত্র। এখানে এই শুক্র তাকে সুখ শান্তি প্রেম সম্ভোগ, বা ধরুন আপনার স্নেহ প্রীতি বা ভালোবাসা, এগুলো দেবে, শুক্রের যেগুলো সেগুলো দেবে। তখন কিন্তু আমাদের মনে করতে হবে যে এই শুক্র মানে রবির যে দুটি শত্রু, একটি ওই শুক্রের দুটি শত্রু, একটি হচ্ছে রবি আর চন্দ্র। তাহলে ওই শুক্রের নক্ষত্রে আছে রবি, তো তার শত্রু ওই রবির তারিখে, তা ঘরের ভিতর শত্রু। তাহলে যিনি মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তিনি একক কেতু। এখান থেকে পার্থক্যকে নিতে হবে, যিনি পূর্ব ফল্গুনীতে জন্মগ্রহণ করছে তিনি শুক্রের নক্ষত্র। তাহলে শুক্রের নক্ষত্রের সুখ ব্যাহত কিন্তু করবে। কোন দিক থেকে করবে, ওই যে যশ খ্যাতি প্রতিপত্তি যেগুলো, বা লগ্নভাব থেকে যেটা বিচার করব, সেটি লগ্নে যেহেতু কেতু, আমরা ওই কেতুর কথা একটু বলতেছিলাম, তখন কিন্তু এটি ঘটাবে।
তো আমরা এক সংখ্যায় যাই, না হলে একটু পেঁচিয়ে যাব। এক সংখ্যা হয় রবি। তো রবি শুক্রের নক্ষত্রে থাকলে আমরা কেতুকে আগে বাদ দিই, কেতু পরে আনি। তখন কিন্তু যে ওই শুক্র শত্রু গৃহগত, শত্রু স্থানগত থাকার কারণে ধরেন তার সুখটা ব্যাহত হবে। কিন্তু কোন দিক থেকে ব্যাহত হবে এটি আমাদের বুঝে আসতে হবে। আর যখন রবির নক্ষত্রে থাকবে রবি, তখন রবির জৌলুস তো পরিপূর্ণরূপে বাড়বে, কিন্তু সে তো পাবে মাত্র 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে এই যে 3 ডিগ্রি 20 মিনিট পাবে, বাকি অংশ তো চলে যাচ্ছে উত্তর ফল্গুনীর মানে কন্যা রাশির 10 ডিগ্রি। তাহলে ওই কন্যা রাশির 10 ডিগ্রিতে রবি কি হবে? তখন কিন্তু ওই ধনভাবে বুধ আর আদিত্য মানে বুধের গৃহ আদিত্য গিয়ে প্রবেশ করছে, তখন কিন্তু বুধাদিত্যের মতো প্রকৃত ফল পাবে। তাহলে রবি স্বরাশিতে থেকেও বা চন্দ্র সিংহ রাশিতে থেকেও সিংহতুল্য পরাক্রমী কখন হবে, এটি আগে আমাদের বুঝতে হবে। কেতু নক্ষত্রে রবি থাকলে সিংহের মতো পরাক্রমী হবে, না শুক্রের নক্ষত্রে থাকলে সিংহের মতো পরাক্রমী হবে, না রবির নক্ষত্রে থাকলে সিংহের মতো পরাক্রমী হবে? আমি বলবো যে উত্তর ফল্গুনী নক্ষত্রে থাকলে সিংহের মতো পরাক্রমী হবে। আর শুক্রের নক্ষত্রে থাকলে নাদুস নুদুস হবে, চেহারাটা খুব সুন্দর হবে, জৌলুসপূর্ণ হবে। আর কেতুর নক্ষত্রে থাকলে তার বাধা আর বাধা এগুলো চলবে। এগুলো আমাদের আলাদা করে দেখতে হবে। কিন্তু যিনি 1 তারিখে জন্মগ্রহণ করেছেন, 1 তারিখ লিখতে গেলেই সামনে শূন্য দিয়ে লিখতে হয়। আপনার যখন কোনো জন্ম তারিখ অনলাইনে যখন ফিল আপ করেন, তখন দেখবেন যে ওই তারিখের আগে শূন্য দিতেই হয়, না দিলে হয় না। তাহলে এই ইংরেজি বর্ণমালা তৈরি হয়েছে ইংরেজদের কাছ থেকে, ব্রিটিশদের কাছ থেকে, যেটির আগে কিন্তু শূন্যর প্রয়োগ করতে হবে। তাহলে উনার আগে শূন্যতা, এই যে শূন্যতা, সেই শূন্যতা কোন শূন্যতা সেটি কিন্তু খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে গেলে এই সিংহের আগের শূন্য কোন শূন্য? সিংহ রাশিতে, রাশি সিংহ লগ্ন, ধরেন যদি রবি উত্তর ফল্গুনী নক্ষত্রে হয়, তাহলে আগের শূন্য কি থাকবে? ভালোবাসার শূন্য, প্রেমের শূন্য, স্বাস্থ্যের শূন্য, বা ধরেন ওই শুক্রের যে শূন্যগুলো ওইগুলো। যদি সে পূর্ব ফল্গুনী নক্ষত্রে থাকে তাহলে মঘার শূন্য, শূন্যতা কিন্তু বিরাজ করবে সবসময় আগে শূন্য। এই আগের দিকটা কিন্তু বিবেচনায় রাখতে হবে। ঠিক একইভাবে যখন আমরা দুই সংখ্যাকে দেখব, দুইয়ের আগে শূন্য যেহেতু রয়েছে, তখন কিন্তু কর্কট, দুইয়ের অধিপতি চন্দ্র, চন্দ্র মানে রাশি কর্কট, তখন তার আগে শূন্যতাও কিন্তু এভাবে পার্ট অনুযায়ী বিচার করে নিতে হবে। নিউমারোলজিকে যখন অ্যাস্ট্রোলজি এবং পামিস্ট্রির সঙ্গে আমরা একভাবে মেলাতে পারবো, তখন বুঝবো যে কত মানে সংক্ষেপে আমার মনে হয়, আমি আমার 25 বছরের জীবনে দেখেছি, নিউমারোলজি যত সঠিকভাবে প্রয়োগ করতে পারলে মানবের জীবনে যত দ্রুত ফলাদেশ দেওয়া যায়, এত সহজভাবে আর কোনো সাবজেক্টে মানে ফলাদেশ দেওয়া সম্ভব নয়। কিন্তু নিউমারোলজি নিয়ে গবেষণা দিন দিন বিলুপ্ত হচ্ছে। আপনারা জানেন যে দেশে বিশ্বে নাস্তিকের সংখ্যা, ধর্মীয় উম, ধর্ম পরায়ণ থেকে নাস্তিকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো ধর্ম জ্যোতিষ এগুলোর উপর চর্চা দিন দিন কমে যাচ্ছে। তো কমে যে নাস্তিকতা যখন বাড়ছে, তখনই কিন্তু আমাদের দেখতে হবে যে দুইয়ের ওই যে অনর্থ, দুই সংখ্যার আগের যে শূন্যতা, সেই শূন্যতা আমাদের উম, কেন দিচ্ছে না বা কি কারণে দিচ্ছে না, এটি আমাদের বের করে নিয়ে আসতে হবে। বের করতে গেলেই কিন্তু দেখবো যে হাহাকার হাহাকার হাহাকার, সেটি কিন্তু শনির করে থাকে যখন মানুষ বিচলিত হয়। সেই শনি কিন্তু আপনার পুষা নক্ষত্র কর্কটে রয়েছে। এমনকি অশ্লেষা যে বুধের অংশ রয়েছে সেটি বুধ, ওই বুধ আবার কোন ধরনের শূন্যতা দেয়? বুধের আগের শূন্যতা কিন্তু অশ্লেষা নক্ষত্রের চন্দ্র থাকলে তার আগে কিন্তু শনি থাকে এবং অশ্লেষা পূর্ণ নক্ষত্র নিয়ে থাকে, এটি বুঝতে হবে। যখন শনি নক্ষত্রে থাকে তখন শূন্যতা বৃহস্পতি দেয়। তো বৃহস্পতি কি শূন্যতা দেয়? বৃহস্পতি রাষ্ট্রের বা মানবের কোন জায়গাকে দেখে, এটি আমাদের বুঝতে হবে। তো 1 তারিখে যখন আমরা জন্মগ্রহণকারী জাতক জাতিকার শূন্যতা যখন অনুধাবন করার চেষ্টা করি, তখন তাকে আমরা বলেছি 1 তারিখ মানে একক রাজা। তো একক রাজার আগে শূন্যতা রয়েছে, তাহলে আগে শূন্য রয়েছে মানে একেতে একক মানে তার কাছে কেউ নেই।
তো শূন্য রাজ্যে একক রাজা, এটা তো আপনারা ওই ক্লাস দেখে আসলে বুঝবেন। কিন্তু ধরেন নিউমারোলজিতে এখন পরীক্ষার সময় আমাদেরকে বলবে না, তবু আপনারা জ্যোতিষ হয়ে যাচ্ছেন, একটু জেনে যান, পরবর্তীতে যাতে রিসার্চ করে এটিকে অনুধাবন করানো যায় বা আপনারা পুরো কৌশলটা ঠিক মতো জানেন। তখন আমাদের ওই যেতে হবে যে উনি শূন্য থেকে গড়ে এসে, ধরেন সাধারণ কথায় যদি বলি, তাহলে নিজে নিজে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে 10 তারিখে হলে কি হবে? উনি প্রতিষ্ঠিত ছিল, আর পরে শূন্যতা আসছে, এরকম ধরে নিতে হবে। ধরে নেই আমরা আপাতত, তারপরে আমরা উম, পরবর্তী বিশ্লেষণে যাব। 19 তারিখে তিনি কিন্তু সৈন্য সামন্ত তার রয়েছে, এটি আমি ক্লাসে বলেছি, এবং রবি স্বয়ং রয়েছে, তার মাধ্যমে 10 তৈরি হচ্ছে। এই 10-এর মধ্যে কিন্তু শূন্যতা রয়েছে, অর্থাৎ সৈন্য সামন্ত ছিল, থেকেও তার কাজ করেনি। ছিল ঠিক আছে, অনেক সময় সেনাপতিও কথা শোনে না, আপনার প্রিয় ব্যক্তি কথা শোনে না, প্রিয় পোষা বিড়ালটি কথা শুনছে না, বা অনেকে বলে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, সে আজকে ছোবল মেরেছে, এটি কিন্তু আমরা শুনি। ওই কথাগুলো তখন প্রযোজ্য হবে আপনার এই 19 তারিখের ক্ষেত্রে। বিশেষ করে কথা শুনে না, উম, যে আপনার শক্তি, যে সেই শক্তির কথা শুনছে না, কেন শুনছে না, সেটি 19 তারিখ বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমাদের সেই শক্তি কাজ করছে না, বা ধৈর্য সাহস মনোবল ভেঙে যাচ্ছে কেন, ওই শূন্যতার কারণে। আবার 28 তারিখ, মানে আট আট হচ্ছে প্রজা, 2 হচ্ছে মা, এটি আমরা বুঝিয়েছিলাম। সেখান থেকে যোগ করলেও কিন্তু ওই 10 আসছে, 10 থেকে 1 আসছে, এনার মধ্যেও শূন্যতা। তাহলে এই শূন্যতার মধ্যে আর এই শূন্যতার মধ্যে পার্থক্যটা আমাদের বের করতে হবে। 28 তারিখ শূন্য যদি প্রজা হয়, প্রজার মধ্যে আমরা কিন্তু ক্লাসে এইভাবে বলেছিলাম, আপনারা মনে করে দেখবেন যে কামার কুমার, বা ধরেন আপনার যাবতীয় কাজে ধোপা তেলিপাটনি সব থাকবে, মানে সকল কিছু আপনার রাষ্ট্রে যা দরকার, বা আপনার রাজ্যে যা দরকার, বা আপনার সংসারে যা দরকার, আপনার পরিবারে যা দরকার, সবকিছু থাকবে। সেখানে আবার মাতৃমূর্তি মমতা থাকবে, স্নেহ প্রীতি ভালোবাসা থাকবে, অর্থাৎ মা থাকবে, বাবা থাকবে, সেখানে শূন্যতা থাকবে। আবার শূন্যতা আসছে পরবর্তীতে, তাহলে ওই শূন্যতাটা কি? এমনকি আমাদের অন্তিম যাত্রায় আমরা দেখি যে কেউ সহযাত্রী হয় না, শুধু একটু চোখের জল আমাদের সঙ্গে যায়। সঙ্গে যায় মানে মানুষ চোখের জল ফেলে, কিন্তু সেই জলটা কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। তো সবাই যখন চতুর্পাশের থেকে সরে যায়, তখন নিজেকে বড় একক মনে হয়ে যায়। তো রবি কিন্তু এক সত্তা, এমনকি একটি মাত্র সূর্য, এর দুটি নেই, যার জন্য একটি গৃহ, এর দুটি গৃহ নেই। এমনকি মাও একজন, চন্দ্র একজন, চন্দ্র একটা, তার দ্বিতীয় আর নেই। কিন্তু বাকি গ্রহগুলো দুটি করে গৃহ রয়েছে। তাহলে এই একটি মাত্র গৃহ, সেটি আমরা একটি সূর্য একটি চন্দ্র, এর জন্য আমরা জানলাম। এর ভিতরের ওই শূন্যতা, যে যে সকল দিকের শূন্যতা, এগুলো আমাদের বের করে নিয়ে আসতে হবে। সঙ্গে সঙ্গে বিবেচনা করতে হবে 1 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা, বিশেষ করে ধরেন এখানে আমরা যদি মেডিকেল অ্যাস্ট্রোলজি প্রয়োগ করি, তাহলে 1 তারিখে রবির লোকের আমরা বলবো মাথা ব্যথা হবে, মাথা ঘোরা হবে, মাথা যন্ত্রণা হবে, গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল হবে, ইএনটির প্রবলেম হবে, এগুলো আমরা পাবো সাধারণত। কিন্তু ওই যে আমরা বলি যে রোগ কখনো বংশগত রোগ হয়, কখনো দেখা যাচ্ছে নিজে রোগী হয়। কিছু কিছু রোগ আছে বংশগত, বংশ পরম্পরায় হতেও থাকে, আর কিছু রোগগুলো নিজের শরীরে প্রবেশ করে। আবার কেউ বংশগতভাবে ধন সম্পদ সম্পত্তি যশ খ্যাতি পায়, আবার অনেকে দেখা যাচ্ছে নিজে উপার্জন করে নিজেই পেতে হয়, নিজের কর্ম দ্বারা পেতে হয়। তাহলে 1 তারিখে রবি, তার আগে শূন্যতা রয়েছে, তাহলে আগের থেকে সে কিছু পাবে না, তাকে নিজেকেই দাঁড়াতে হবে শূন্য বামে। আর এই বামে থাকার আরেকটা নিগূঢ় রহস্য আরো একটু রয়েছে, সেগুলো আমরা ওইদিকে আমরা যাব না, যেটি আমরা উদ্বোধনী ক্লাসে বলেছিলাম, সেটির ভিতর আমরা যাব না, তবে হালকা একটু যেটুক বললাম, এর বাইরে আরো একটু বিষয় রয়েছে, সেটি আমরা ধাপে ধাপে জেনে যাব পরবর্তীতে, যদি আপনারা সঙ্গে থাকেন। তাহলে আমাদের যদি সংখ্যা 1কে নিয়ে, ধরেন আমাদের একটি প্রশ্ন হলো
যে এক সংখ্যা রবির সংখ্যা। এই রবির সংখ্যার একটি জন্ম তারিখ সাধারণত ওই জন্ম তারিখ টারিখ বসিয়ে দিয়েই প্রশ্ন আসে। নিউমারোলজির বিভিন্ন প্রশ্ন যদি আসে তাহলে দেখা যাচ্ছে আহ, এই সংখ্যা আহ, বসিয়ে দেওয়া হয়। এটি আপনারা দেখবেন যে যখন প্রশ্নপত্র পাবেন তখন বুঝতে পারবেন যে এটা প্রায় বসিয়ে দেওয়া থাকে। তবে আমাদের জানতে হবে যে সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেটি কোন গ্রহের কারক এটা আমরা জানি, এবং সেগুলো উল্লেখ করে ধরেন 3টি সংখ্যা শুভাশুভ বিশ্লেষণ করুন। কিন্তু শুভাশুভ যখন আপনারা বিশ্লেষণ করবেন তখন কিন্তু এই বিবেচনায় রাখতে হবে যে 3টি সংখ্যা যখন করতে বলবে 1 2 3 করতে পারেন বা 1 3 5 করতে পারেন, যে কোনো 3টি করলে সেখানে যদি একটু উল্লেখ করে দেন যে 1 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, একে যদি একটু আলাদা করে দেন, সময় তো আপনাদের 2 ঘন্টায় 7টি প্রশ্ন লিখবেন, সময় থাকবে। সেখানে উল্লেখ করে দিলে কিন্তু আমাদের মনে হয় আপনাদের চর্চাটাও বাড়বে এবং আমরা এগোতেও পারবো। সংখ্যাতত্ত্বের গুরুত্ব কি যদি বলা হয় তাহলে গুরুত্ব দিতে গেলে, বা যেহেতু আমি লিখেছি সংখ্যাতত্ত্বের নিগূঢ় তত্ত্ব যদি দিতে হয় তাহলে কিন্তু ওই এক সংখ্যার শুধু আপনি লিখে দিলেন যে রবি এই, 3 সংখ্যার বৃহস্পতি এই, বৃহস্পতির এই দিক শুভ দিক এই অশুভ দিক, বৃহস্পতির এই রোগ ইত্যাদি, শেষ। বৃহস্পতির রত্ন এই, রবির রত্ন শনি, বৃহস্পতির রত্ন পোখরাজ, হয়তো আপনাদের শেষ হলো। কিন্তু নিগূঢ় তত্ত্বটা কিন্তু উদ্ঘাটন হলো না। সেটি আমাদের উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে সেই ব্যক্তির নিউমারোলজি করতে গেলে তার নাম সংখ্যাকে নিতে হবে। নাম হচ্ছে উচ্চারিত নাম, শব্দায়িত যে নামটি, সেই নামটি নিতে হবে। তো যেমন দেখেন সুভাষ রয়, আহ, আহ, উনি ROY লেখেন, কেউ RAY লেখেন। তাহলে এই কেন RAY আর ROY? এর মধ্যে কি বর্ণগত কোনো পার্থক্য রয়েছে কিনা, কোনো বিশেষ করে ইয়ে গোত্রগত বা পার্থক্য রয়েছে কিনা, বংশগত কোনো পার্থক্য রয়েছে কিনা, সেটি একটু অনুধাবন করতে হবে। আমরা সাধারণত এই বঙ্গদেশে যেটি দেখি যে রায় ROY লেখে বা RAY ও অনেকে লেখেন। আহ, আমরা ভুল ধরার মধ্যে যাচ্ছি না বা গোত্রগত বংশগতের দিকে যাব না। কিন্তু উনি যদি RAY লেখেন তাহলে 2 আর 1 3 আর 1 4 হয়, রায়। আর যদি ROY লেখেন তাহলে 1 হয়, মানে 2 7 2 9 আর 1 10। এই যে 1 হয় তাহলে কোন রয় ওনাকে পাওয়ার দিচ্ছে? যখন ROY লিখবে তখন রবি চলে আসছে, যখন RAY লিখছেন তখন রাহু চলে আসছে। তাহলে রাহু তো আর নিষ্ক্রিয় রবি বা নিষ্ক্রিয় মানে রাতের রবি আর দিনের রবি নয়। তাহলে এই জায়গায় আমরা কি করব? এই জায়গায় গিয়ে কিন্তু আটকে যাই আমরা। নীরজ স্যার যেমন লিখেছেন ROY, অনেকে আপনারা দেখেছেন যে RAY লেখেন। তাহলে এই জায়গায় কিন্তু আমাদের নিউমারোলজিতে উনি রয় লিখলেও আমাদের উচ্চারণটা রায় করি, RAY নিয়ে আমাদের মান বিচার করতে হবে। তখন দেখা যাচ্ছে এই রবির উপর কি রাহুর প্রভাব পড়বে না? পড়বে। আমাদের দরকার ছিল কি, আমাদের একটি আহ, নিগূঢ় ক্লাসের দরকার ছিল সংখ্যাতত্ত্বের। সেটি হচ্ছে সংখ্যাতত্ত্ব দিয়ে হরোস্কোপ তৈরি করা যায় কিনা। সংখ্যাতত্ত্বে জন্ম তারিখ দিয়ে একটি হরোস্কোপ তৈরি করা যায় কিনা। আমরা টোটালে আপনাদের কারো জন্ম তারিখটা নেব, মানে জন্ম তারিখটা মানে একটি জন্ম তারিখ নিব, ধরেন নেওয়ার পরে সেই জন্ম তারিখে ছক করব, করার পরে তার ছকের সঙ্গে মেলে কিনা, যে গ্রহগুলোকে বসানো যায় কিনা। এই বসানোর অনুধাবন যদি করা যায় যে আমরা গ্রহগুলোকে বসাবো, কিন্তু জন্ম তারিখ যখন নিয়ে ফেলতেছি পুরাটা, তখন তো আমরা সফটওয়্যারে একবারেই ক্লিক করে চলে যাচ্ছি যে আমরা জেনে যাচ্ছি ছকের এই গ্রহ এই জায়গায় পড়বে। তো সফটওয়্যারকে উবুড় করে রেখে আমাদের কিন্তু এটি বসানোর চেষ্টা করলে এটি নষ্ট কোষ্ঠী উদ্ধারের সূত্রের মতো, বিশেষ করে আমরা বসিয়ে হরোস্কোপ তৈরি করতে পারি। কিন্তু আমাদের অন্ধ বানিয়ে দিয়েছে এই সফটওয়্যার। তথাপিও আমাদের সংকল্প রয়েছে বা আমার ব্যক্তিগত ইচ্ছা রয়েছে যে এটি আমরা শিখাবো পরবর্তীতে। পরবর্তী ব্যাচে সিলেবাসে এটি অন্তর্ভুক্ত আছে, আমাদের উচ্চতর ব্যাচে দেখবেন যে ওখানে পেয়ে যাবেন। তো এই জন্ম তারিখটি অনেক সময় নিয়ে দেখতে হয় যে একটি জন্ম তারিখ বলবে কিন্তু সেই লোকটি উম,
থাকবে কিন্তু কার জন্ম তারিখ জানাবে না। ধরেন জানালো না এরকম, হাতের কাছে আমাদের মোবাইল টোবাইল কিছুই থাকবে না, কেউ যাতে না বের করতে পারে। আমার সাইড থেকে ধরেন কেউ বের করে দিল, একটু আভাস দিল, আর আমি জোড়াতালি দিয়ে বুঝিয়ে গেলাম, সেটি হলে কিন্তু হলো না। প্রকৃত গবেষক, যিনি প্রকৃত গবেষক তিনি কিন্তু বের করে ফেলতে পারবেন এই সংখ্যা তত্ত্ব দিয়ে, এটি সম্ভব। তো এত দূরে গিয়ে আমাদের কঠিন করার দরকার নেই, তবে আপনারা চর্চা করবেন এভাবেই, যেটি আমি বললাম, যে কল্পনা করতে হবে যে এই রবিটি কোথায় থাকবে, 1 তারিখে জন্মগ্রহণকারী রবি প্ল্যানেটের কোথায় থাকবে। মানে 1 তারিখে জন্মগ্রহণ করেছে যে ব্যক্তি, সেই ব্যক্তির সঙ্গে তো মাস আছে, সাল আছে, বার আছে, জন্ম সময়ও আছে। তাহলে 1 তারিখে জন্মগ্রহণকারী জাতকের যদি মাস একটি থাকে, তার সাল আর একটি থাকবে নিশ্চয়ই। সবই এক হয়ে যাবে এমন না, বা এক হলেও তার যোগফল করলে তো আমাদের যেটি কন্টাক্ট নাম্বার, সেটি তো আবার আরেকটা নাম্বার হচ্ছে। যখন হচ্ছে তখন তার সূর্যটি কোথায় থাকবে, এই রবিটি কোথায় থাকবে। রবিকে যদি আমরা স্থাপন করতে পারি, চন্দ্রকে স্থাপন করতে পারি, তখন ধারাবাহিকভাবে দেখবেন যে আমরা পরবর্তী গ্রহগুলোকে স্থাপন করে আসতে পারবো। নাম থেকে, তার পিতার নাম থেকে, মাতার নাম থেকে করতে পারবো। যদিও এটি আকাশকুসুম কল্পনার মতো মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু এটি আসলেই কোনো আকাশকুসুম কল্পনা নয়। যেদিন এই ক্লাস হবে সেদিন সাক্ষাতে দেখবেন, তখন বুঝতে পারবেন যে আসলে আকাশকুসুম কল্পনা নয়। তাহলে রবির তারিখে জন্মগ্রহণকারীর একটি বার থাকবে, বারটি যদি রবিবার হয়, তাহলে রবির পর সে পাবে চন্দ্রের মানে চন্দ্রের বার হলে, মানে সোমবার যদি হয় তাহলে তার মধ্যে মমত্ব থাকবে। যদি মঙ্গলবার হয় তাহলে সে তেজি রাগী হবে। যদি বুধবার হয় তাহলে বুদ্ধিদীপ্ত হবে। যদি বৃহস্পতিবার হয় তাহলে ধার্মিক হবে, আবার বিপরীতে বাচাল হতে পারে। তারপরে ধরেন ওই, শুক্রবার হলে সে শান্তির প্রতীক হবে। কিন্তু এই যে শুক্রের সঙ্গে রবির যে শত্রুতা রয়েছে, এই শত্রুতা তার শান্তির প্রতীকে বাধা সৃষ্টি করবে কিনা। এমনকি রবি নৈসর্গিক পাপ গ্রহ, শনির বার যদি হয় তাহলে শনি যে বাধা দেবে, সেটি কোন ধরনের বাধা দেবে, এটি কিন্তু আমাদের বের করে নিয়ে আসতে হবে। কখনো একক সংখ্যা সংখ্যা দেখুন, একটা লগ্ন আমরা জানি একটা জাতকের একটি লগ্ন, একটি রাশি। যেমন সকালে আমাদের নীরজ স্যার বললেন যে সকালবেলায় ক্লাস যদি মেষ লগ্ন দিয়ে শুরু হয়, সন্ধ্যাবেলায় কোন লগ্ন হবে। আজকে সকাল 8টায় ক্লাস কিন্তু হয়েছিল মিথুন লগ্ন দিয়ে, এখন 6টায় বৃশ্চিক লগ্ন। তাহলে 6টায় বৃশ্চিক লগ্ন, 8টায় তো ঠিকই সে ধনু লগ্ন, সপ্তম লগ্ন যাবে। কিন্তু যায় না কখন, ওই যে পঞ্জিকার প্রতিদিনে দেখবেন উদয় লগ্ন আর অস্ত লগ্ন যে সময় দেওয়া থাকে, এই সময়টি কেন দেওয়া থাকে? একেবারে প্রথম লাইনেই দেওয়া থাকে যে আজকের তারিখ যদি আমরা দেখি 24 তারিখ, সেখানে মেষ দণ্ড 2:59:55 গতে উদয়, আর তুলা 4:17:58 বিগতে অস্ত। মানে 4 দণ্ড 17 পল 58 বিপলে সূর্য অস্ত যাচ্ছে। তাহলে অস্তকালীন তুলা লগ্ন থাকছে আর মেষ লগ্ন দিয়ে শুরু হচ্ছে, তাহলে সমসপ্তমে থাকছে। কিন্তু যখন ওই যে ভাদ্র মাস আর পৌষ মাস দেখালাম, ওই সময় গেলে দেখবেন যে আর সমসপ্তম লগ্নটি ওখানে থাকছে না। ভাদ্র মাসে একটু ওইখানে যায়, শ্রাবণ ভাদ্র, ভাদ্রের যে কোনো একটি তারিখ বের করলে আপনারা দেখতে পাবেন যে সিংহ লগ্ন দিয়ে উদয় হয়েছে, কুম্ভ লগ্নে গিয়ে ও অস্ত গেছে। তাহলে তো সপ্তমে রয়েছে, সমসপ্তমে সিংহ, কুম্ভ। কখনো কিন্তু এইটি যে পরিবর্তন হচ্ছে সেটি ওই দিবামান রাত্রিমানের উপর, এটি তো আমি বলেছিলাম সকালে। তো পৌষ, উহ, অন্যদিকে চলে যাচ্ছি, অঘ্রাণ পৌষ, ধনু, মিথুন, এটা অঙ্ক কষে বের করতে হবে। যাই হোক, পঞ্জিকা আমরা না ঘুটি, বা ঘুটে নেন আপনারা, ঘেটে তারপরে দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে সমসপ্তমে যায় কিনা। তাহলে আমাদের যদি ধরেন আমি কয়েকটি প্রশ্ন একটু বলার চেষ্টা করি, কয়েকটা প্রশ্নের ভিতরে আমরা প্রবেশ করি, অতীতের যে সকল প্রশ্ন হয়েছিল, ধরেন সেই ধরনের দুই একটা প্রশ্নে যাই। সংখ্যাতত্ত্বের আকর্ষণীয় সংখ্যা, কোন সংখ্যা কোন সংখ্যাকে আকর্ষণ করে, কোন সংখ্যা কোন সংখ্যাকে বিকর্ষণ করে, এটি আমরা জানি কিনা।
তাহলে আমরা কিভাবে বুঝবো? সংখ্যার যে গ্রহ, সেই গ্রহ অনুযায়ী তার শত্রু আর মিত্র। শত্রু থাকলে তোর বিকর্ষণ হবে আর মিত্র থাকলে আকর্ষণ হবে, এটা তো আমরা জানি। তা এর বাইরেও কিন্তু সংখ্যাতত্ত্বের আকর্ষণ বিকর্ষণ আপনাদের আরেকটি বিষয় শেখানো হয়েছিল, সেটি আপনাদের মনে করতে হবে। তাছাড়া যে এই ৯টি সংখ্যার আমরা যেমন গ্রহের প্রতীক রয়েছে, তাহলে ৯টি সংখ্যার কোনো প্রতীক আছে কিনা এটি আমরা জানি কিনা। প্রত্যেক একক সংখ্যাকে প্রত্যেক সংখ্যাকে একক সংখ্যায় পরিণত কিভাবে করে, একটি জন্ম তারিখ দিলে বা একটি সংখ্যাকে যদি আমরা লিখি ১০,৫৪৫, তাহলে ১০,৫৪৫কে একক সংখ্যায় রূপান্তর আমরা কিভাবে করব? ১০,৫৪৫, এটা তো আমরা জানি, ১ ৫ আর ১ ৬ ৪ ১০ আর ৫ ১৫, ১৫ মানে সমান ৬, এই একক সংখ্যা ৬। তো এই একক সংখ্যায় আমরা রূপান্তর, এগুলো আমরা জানি, এগুলো এমন কোনো বিষয় নয়। সংখ্যাতত্ত্ব বিচারে যদি বলা হয় যে আপনারা যে কোনো একটি রাশির বিশ্লেষণ করুন, সংখ্যাতত্ত্ব বিচারে রাশির বিশ্লেষণ করুন, তাহলে ধরুন আমরা সংখ্যাতত্ত্ব বিচারে রবির সংখ্যা আসলে সিংহ রাশি বিশ্লেষণ করতে পারি, চন্দ্রের আসলে ধরেন আমরা কর্কট রাশি বিশ্লেষণ করতে পারি। সেই ফলাদেশ হয়তো বিশ্লেষণ করে দিলাম, পাশ আমরা করলাম। কিন্তু যখন ৬ সংখ্যা হবে, তখন বৃষ আর তুলা আপনি কোনটাকে নেবেন? যখন ধরেন ৯ সংখ্যা হবে, তখন মেষ নেবেন না বৃশ্চিক নেবেন? যখন ৮ হবে তখন মকর নেবেন না কুম্ভ নেবেন? যখন ৫ হবে তখন মিথুন নেবেন না কন্যা নেবেন? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। সেই প্রশ্নের পুনরাবৃত্তি করে যদি আলোচনা করতে হয়, তাহলে আসলে আমাদের এই শর্ট সিলেবাসে এটি কিন্তু সম্ভব নয়। তার মধ্যেও লক্ষ্য রাখতে হবে যে সংখ্যা তত্ত্ব ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যায় এ থেকে জেড পর্যন্ত ইংরেজি বর্ণমালার যে মান, সেই মান অনুযায়ী আপনারা এটি কিরো পদ্ধতি বলতে পারেন, হেব্রাইক পদ্ধতি বলতে পারেন, পিথাগোরাস পদ্ধতি বলতে পারেন। যে কোনো একটি পদ্ধতির নাম দিয়ে তারপরে সেই মানটি, যে মান লিখবেন সেটি আপনারা করতে পারেন। অথবা আমরা যে মানটি আপনাদের শিখিয়েছিলাম সেই অনুযায়ী ওই মানগুলোকে নিয়ে আসতে পারেন। তো নিয়ে আসলে আমাদের প্রশ্ন কিন্তু ওইটি যে ৮ সংখ্যা হলে মকরে যাব না কুম্ভে যাব। মকর আর কুম্ভের কিছু চরিত্রের এককতা রয়েছে, একক সত্তা কিছু রয়েছে। কিন্তু এনাদার সত্তা যেগুলো রয়েছে, সেই সত্তাগুলোকে আমাদের কিভাবে চিনব? তাহলে একক মঙ্গল যখন, ওই সরি শনি, যখন আমরা ৮ তারিখ যাব, ৮, ১৭ আর হচ্ছে ২৬, এটি কিন্তু ওই ক্লাসেই, এবছরের ক্লাসে কিন্তু এটি দেখানো হয়েছে আপনাদের। যদিও আগে যারা উচ্চতর ব্যাচে আছেন তারা এইভাবে পাননি। তো ৮ তারিখ, ১৭ তারিখ আর ২৬ তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন ১ আর ৭, মানে কেতু রয়েছে। কেতু আর রবি, নিষ্ক্রিয় রবি সক্রিয় রবি মিলে ৮ হচ্ছে। আর এখানে শুক্র আর চন্দ্র মিলে ৮ হচ্ছে। তাহলে শুক্র আর চন্দ্র মিলে যদি ৮ হয়, তাহলে শুক্র আর চন্দ্র কিন্তু আমাদের উম মকর রাশিতে আছে না কুম্ভ রাশিতে আছে? হুম, শুধুমাত্র চন্দ্র আছে মকর রাশিতে, শুক্র কিন্তু কুম্ভ রাশিতে নেই। চন্দ্র উম, শুধু মকর রাশিতে আছে, সেটা শ্রবণা নক্ষত্রে আমরা কিন্তু জানি। তাহলে ১৭ তারিখের ১ আর ৭, একে আমরা মকরে নেব না কুম্ভে নেব? এটি একক শনি। বা ৮ তারিখ একক শনি, এটি আপনাদের বুঝতে হবে। এটি এটি বোঝা কিন্তু সহজসাধ্য ব্যাপার নয়। যদিও নিউমারোলজি সহজ, কিন্তু এটি একেবারে শুধু ক্লাস করে যাব, জলজ্বলন্ত মধ্য পাশ করে যাব, তার জন্য এটি কিন্তু সহজসাধ্য ব্যাপার নয়। তদনুরূপ ওই বুধের সংখ্যাও কিন্তু তখন আমাদের রাশি নির্ণয় করা সহজ নয়। তবে একটি বিষয় একটু বলে যাই, যে মঙ্গল, ধরেন আমরা মেষ রাশি, মঙ্গল জানি অশ্বিনী ভরণী কৃত্তিকা, তাহলে অশ্বিনী কেতু, ভরণী হচ্ছে শুক্র, কৃত্তিকা রবি। আর বৃশ্চিকে কিন্তু রয়েছে বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। তাহলে বিশাখা হচ্ছে বৃহস্পতি, অনুরাধা হচ্ছে বৃহস্পতি শনি, আর হচ্ছে জ্যেষ্ঠা হচ্ছে, অনুরাধা জ্যেষ্ঠা হচ্ছে বুধ। তাহলে কোথায় কেতু শুক্র রবি হচ্ছে মেষে, কেতু শুক্র রবি, আর বৃশ্চিকে হচ্ছে বিশাখা অনুরাধা আর জ্যেষ্ঠা, মানে বৃহস্পতি শনি আর বুধ।
তাহলে এই মঙ্গল কোথায় গিয়ে মঙ্গলের শত্রু কোন গৃহগত নক্ষত্রে রয়েছে বেশি আর কোনটায় কম রয়েছে, তখন না সেই মঙ্গলের পাওয়ার পাবে। তাহলে মঙ্গলের তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা আমরা তো জানি 9, 18, 27, 9, 18, 27, এই তিনজনই মঙ্গল। তাহলে এই মঙ্গলের মধ্যে কাকে আমরা মেষে স্থাপন করব, কাকে আমরা বৃশ্চিক দিব, বাকি জনকে কোথায় দিব, 27 তারিখকে কোথায় দেব, এটিও একটা প্রশ্ন থেকে যায়। যদিও এই ধরনের প্রশ্ন তো আর আপনাদের দেবে না, তো উম, তথাপিও সংখ্যাতত্ত্ব যদি নিগূঢ় তত্ত্ব বিশ্লেষণ করতে হয়, এটি কিন্তু আপনাদের অনুমান আপনাদের করতে হবে, বিচার প্রক্রিয়া আপনাদেরই করতে হবে। আমরা দেখা যাচ্ছে শুধুমাত্র ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকের ক্লাসে। যদি সংখ্যার বৈশিষ্ট্য লিখতে হয় প্রকৃতভাবে, তখন কিন্তু এটি বিবেচনায় আনতে হবে, এনে তারপর আমাদের এই বৈশিষ্ট্য লিখতে হবে। হোক অল্প শব্দ, অল্প কথায় লেখেন, আপনাদের প্রশ্নের উত্তর তো বলবে না যে আপনার 100 শব্দে লিখুন বা 200 শব্দে লিখুন, এমন কিন্তু বলবে না। কিন্তু শব্দ আপনি কতগুলো দেবেন, সে জায়গায় বেফাস শব্দ আর সাবলীল শব্দ সেটি বিচার করার দায়িত্ব আপনাদের, করে আপনারা দেবেন। যেহেতু আমরা দুটি বড় বড় প্রতিষ্ঠানে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, সেটি আমাদের জানতে হবে। বুধ দেয় বিদ্যা বুদ্ধি, আমরা সারা জীবন জ্যোতিষে পড়ে আসছি। তাহলে 5 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা কি অশিক্ষিত হবে না, মূর্খ হবে না? হবে না হবে না? হবে। হুম, হবে। হবে। পাঁচ সে তারিখে শিক্ষিত হোক না হোক বুদ্ধিমান ঠিকই হবে। হুম, শিক্ষিত হোক না হোক কিন্তু বুদ্ধিমান খুবই হবে, স্মার্ট ঠিকই হবে। হয়তো এই যে পাঁচ একাডেমিক বুধের শিক্ষা না মধ্যে থাকতে পারে কিন্তু বুদ্ধিমান ঠিকই হবে। আবার এটাই যদি বলতেছে। বলেন ওই 5 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা কি অটিজম হবে না, ব্রেন অটিজম হবে না, বোবা হবে না, বধির হবে না? তাও কিন্তু হতে পারে। হতে পারে, হ্যাঁ। তাহলে বোবার মধ্যে বুদ্ধিমান বোবা হবে, এই তো। আর পাগলের মধ্যেও বুদ্ধিমান পাগল হবে, এটা বলবো। তখন তার সঙ্গে কে রয়েছে, ওই বুধের সঙ্গে কে আমাকে ওই বধির বানিয়েছে, বা কে আমাকে বিশেষ করে ওই ব্রেন নষ্ট করেছে, ব্রেন অটিজম করেছে, এটি কিন্তু আমাদের বের করতে হবে। ওই ড্রাইভার নাম্বার শুধু হলে হবে না, তখন কন্টাক্ট নাম্বারে চলে যেতে হবে। সেই কন্টাক্ট নাম্বার থেকে তারপরে বার এমনকি ওই সময় তাকে যেতে হবে, তার নাম সংখ্যাকে নিতে হবে। অর্থাৎ সব সময় সংখ্যা তত্ত্বে আমি আপনাদের কাছে প্রার্থনা রাখবো যে সকল দিকে তাকিয়ে যেন আমরা প্রশ্নের উত্তরগুলো দেই। সকল দিকে বলতে আমরা যেন বিবেচনা করে, সংখ্যা তত্ত্বের খুব একটা ক্লাস আপনাদের দিতে পারিনি, মাত্র 9টা আর একটা 10টা ক্লাস হয়েছে। এত বড় একটি সাবজেক্ট 10টি ক্লাসে সম্পন্ন হওয়া যায় না। আপনারা দেখেছেন রবি সংখ্যাতত্ত্ব চলে কিন্তু সৌর মোতাবেক, আর জ্যোতিষশাস্ত্র চলে চন্দ্র মোতাবেক। দৃক সিদ্ধান্ত আর সূর্য সিদ্ধান্ত আপনারা শুনেছেন। তো সূর্য সিদ্ধান্তটা রবি, আর দিক সিদ্ধান্তটা হচ্ছে চন্দ্র। সবসময় মনে রাখবেন যে সংখ্যাতত্ত্ব চলে, এটি হচ্ছে মূল শিক্ষা, সেটি সৌর নীতিতে, অর্থাৎ পাশ্চাত্য রাশিতে, যেটি আমরা বিচার করি হোরারি অ্যাস্ট্রোলজি। এটি কিন্তু মাথায় রাখবেন। সকল সংখ্যাতত্ত্বের প্রয়োগ কৌশলের ক্ষেত্রে রবি রাশিকে গুরুত্ব দিয়ে আপনারা অগ্রসর হবেন। তাহলে কিন্তু ওই যে রবির মাস দেখবেন কিলোবেন হামসেন জন্মেন, কারো যদি বই পড়েন, তাহলে সূর্য বৈশাখ মাস ধরে মেষ রাশিতে থাকে, কিন্তু প্রথম 7 দিন হচ্ছে পূর্ব রাশির ফল দেয়, লাস্টের 7 দিন পরের রাশির ফল দেয়। এটি কিন্তু আমরা ওইখানে পড়লে বুঝতে পারবেন কেন দেয়। ওই কেনর উত্তরটা যদি ওখান থেকে নেন, তাহলে আপনারা সংখ্যাতত্ত্ব পরিপূর্ণরূপে শিখতে পারবেন। কিন্তু কেনর উত্তর ওখান থেকে বের করতে হবে। 15 তারিখে রবি, 15ই বৈশাখ রবি মেষ রাশিতে প্রবেশ করছে, কিন্তু মেষ রাশি আমরা লিখছি 6 দিন পরে, যে 21শে এপ্রিল থেকে কত তারিখ পর্যন্ত যেন 21শে এপ্রিল থেকে 21শে মে মনে হয়। দেখি একটু দেখে আসি। উম
মেষ। ও 21শে মার্চ থেকে 20শে এপ্রিল। তাহলে 21শে মার্চ থেকে 20শে এপ্রিল আমরা মেষ রাশি, ওই পঞ্জিকায় দেখেন 1433 সাল 48 নম্বর পৃষ্ঠায় মেষ রাশির নিচে লেখা আছে, যারা 21শে মার্চ থেকে 20শে এপ্রিলের মধ্যে জন্মগ্রহণ করবেন তাদেরও এই মেষ রাশির ফলাদেশটা তাদের জন্য ফলবে। তাহলে 21শে মার্চ কিন্তু কখনো রবি মেষ রাশিতে যায় না। রবি মেষ রাশিতে 14ই এপ্রিলের পরে প্রবেশ করে। এটি আপনারা চৈত্র মাসের শেষ দিন দেখে আসেন। চৈত্র মাসের শেষ দিন দেখলে বুঝতে পারবেন যে রবি কয়টার সময় আমাদের মেষ রাশিতে প্রবেশ করেছে। তাহলে সেদিন ওই 15ই এপ্রিল হয়ে যায়। তাহলে 15-র আগে 21শে মার্চ থেকে 15 তারিখ পর্যন্ত, যে 21শে মার্চ 9 দিন, আর এদিকে 15 আর 9 24 দিন, ওই 24 দিন রবি কি করে মেষ রাশির ফল দেয় আর ওটি কিভাবে মেষের ফল আনয়ন করে, বলতে যেয়ে তো বলেই ফেললাম। ওটি হচ্ছে কিন্তু সংখ্যাতত্ত্বের আগের শূন্য না পরের শূন্য, সেটি কিন্তু ওটি সংখ্যাতত্ত্ব। বুঝতে পেরেছেন? না ধরতে পারলে এটা এই পর্যন্ত চাপা থাক, এটা ধরার দরকার নেই। কি কেউ ধরতে পারেনি? 24 দিন, এখানে 6 দিন তো বাকি রয়ে গেছে স্যার, সেই জন্য আপনার 6 দিন বাকি রয়ে গেছে, এটা তো বলে ফেলছেন। আমাদের এইখানে দেখতে হবে, যদিও এটা আমি গোপন রাখতে চেয়েছিলাম। তো 21শে মার্চ থেকে 20শে এপ্রিল, 20শে এপ্রিল পর্যন্ত রবি মেশে। তো 20শে এপ্রিলে পরে কি রবি মেশে নেই? মেশে কত তারিখ পর্যন্ত রবি থাকে? মেষ রাশিতে রবি কত তারিখ পর্যন্ত থাকে? বৈশাখ মাস, 30শে বৈশাখ চলে যায়, দেখেন। এটা কিশোরী মোহন বাবু আর নীরজ স্যার দ্রুত পারবেন মনে হয়। দেখেন 31শে বৈশাখ, দেখেন আপনারা একটু 310 নম্বর পৃষ্ঠায় দেখে আসেন। 15ই মে পর্যন্ত। হ্যাঁ, 15ই মে স্যার পর্যন্ত। 15 মে পর্যন্ত থাকবেই স্যার, যেহেতু 15 তারিখে ঢুকে 1 মাস সময় নেয়। তাহলে মে 15 তারিখ আগে না পর্যন্ত এপ্রিল আগে? নিশ্চয়ই এপ্রিল আগে। এপ্রিল আগে। তাহলে 20শে এপ্রিল পর্যন্ত মেষ রাশি, কিন্তু রবি তো মেষ রাশিতে থাকতেছে 15ই মে পর্যন্ত। প্রত্যেক বছর 15ই মে পর্যন্ত থাকছে। তাহলে কি রাশির সঙ্গে সূর্য মিললো না মিললো না? স্যার এটা তো আমাদের ভারতীয় গণনা মোতাবেক স্যার। না, এটা ভারতীয় গণনা মোতাবেক নয়। ভারতীয় গণনা মোতাবেক এটা কিন্তু রবি ঠিক পাশ্চাত্য যে 7 দিন পর পর্যন্ত পরবর্তী রাশিতে প্রবেশের 7 দিন পরে যে ওই রাশির ফলাফল দেয়, তার মানে ওই যে 7 দিন থাকে ওই দিন আগের রাশির ফল সে প্রদান করে। 7 দিনের জায়গায় তো হয়ে যাচ্ছে 22 দিন। 22 দিন, সে তো 21শে মার্চে ঢুকে যাচ্ছে সে মেষ রাশিতে। তাহলে 15ই, হ্যাঁ, এপ্রিলে 14 এপ্রিল, তাহলে 14 তারিখ আর 21 তারিখ, 14 এপ্রিল। 14ই এপ্রিল, বুঝতে হবে 14ই এপ্রিল আর এখানে 21শে মার্চ। তাহলে 21শে মার্চ থেকে হ্যাঁ, 9 দিন প্লাস 14 দিন, 14 আর 10 24, 23 দিন। এই 23 দিন কি হচ্ছে? 23 দিন। এটি হচ্ছে আমার প্রশ্ন। ওই 23 দিন যখন আপনারা বের করতে পারবেন, তখন হচ্ছে নিউমারোলজির পূর্ণতা পাবেন। যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছিলাম না, যেতে চাইছিলাম না। আমরা আহ, ভাগ্যাঙ্ক থেকে অনেক সময় আহ, যখন রোগ ব্যাধি নির্ণয় করি, তাহলে একটি ব্যাধি কত তারিখে হচ্ছে আমাদের ভাগ্যাঙ্ক, ধরেন একটা ভাগ্যাঙ্ক এখানে লিখি, ধরেন ওই ভাগ্যাঙ্ক ধরেন আজকের ক্লাসের তারিখ, তাহলে ভাগ্যাঙ্ক কত? আমাদের ভাগ্যাঙ্ক হচ্ছে 5, আর হচ্ছে মূলাঙ্ক হচ্ছে 8, তাই তো নাকি? 8-5-2026, মূলাঙ্ক কত? মূলাঙ্ক আট। মূলাঙ্ক আট। মূলাঙ্ক 8 আর ভাগ্যাঙ্ক 5, তাই তো? 8-5-13 আর 1-14, 4 আর 1-5, নাকি? আরে এইটাই জন্ম তারিখ যদি ধরি, তাহলে এর ভাগ্যাঙ্ক কত? এই 5 না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আর এত সময় লাগবে কেন? তাহলে এই ভাগ্যাঙ্ক আর মূলাঙ্ক আমরা যদি আলাদা করি, তাহলে
আমাদের 5 সংখ্যার, ধরেন আজকে 8 তারিখ, 8 তারিখে জন্মগ্রহণকারীর কি জাতক, মানে জাতক কেমন, জাতকের চরিত্র কেমন, জাতকের শরীর স্বাস্থ্য কেমন, জাতকের মন মানসিকতা কেমন, বা সে জাতক না জাতিকা, তারপরে সেখানে আসতে হবে তার কি রোগ ব্যাধি আসতে পারে। তা ভাগ্যাঙ্ক তো ভূত, তাহলে ভাগ্যে তার কি রয়েছে, ভাগ্যে যদি রোগ থাকে রোগ হবে, তাহলে কোন রোগগুলো হবে বুঝতে পারতেছেন না আপনারা। ধুর। এগুলো নীরজ স্যারের আর কিশোরী মোহন বাবুর এগুলো উম, টপ করে ধরিয়ে দেওয়ার দরকার ছিল। তো 8 আর হচ্ছে 5, এইটা হচ্ছে আমাদের মূলাঙ্ক, এইটা হচ্ছে ভাগ্যাঙ্ক। এই তাহলে ভাগ্যাঙ্ক আমাদের মূলাঙ্ক 8, ভাগ্যাঙ্ক ধরেন যদি মকর রাশি হয় তাহলে আমাদের উম, ভাগ্যাঙ্ক কি হচ্ছে, মকর রাশি যদি মূলাঙ্ককে আমরা মানে শনি যেহেতু মকর ধরি, তাহলে তার ভাগ্যাঙ্ক কি হবে, ভাগ্যাঙ্ক বুধ। ওই যে বুধ আমরা ভাগ্যাঙ্ক পেয়েছি, তার মানে বুধ মানে এই ভাগ, হুম। তাই না, ভাগ্যটাই না। জি স্যার। তাহলে তার রোগ ব্যাধি হলে তার রিপুভাব ষড়ভাবও কিন্তু বুধ, তাহলে বুধ, হুম। বুধ আর শনির রোগগুলো হবে। তাহলে বুধের রোগগুলো হচ্ছে ভাগ্যে আনবে, তার ভাগ্যাঙ্ক টেনে আনবে। এইবার যদি কুম্ভ রাশি হয়, স্যার এখানে তো এই যে ভাগ্যাঙ্ক যে 5 আসলো, এই ভাগ্যাঙ্ক 5 হতো, এখানে 8, 5 আর 1, 8 তারিখ 5 মাস আর সালের যে 1, এই 5 ভাগ্যাঙ্ক হয়েছে। তাহলে এখানে শনি এবং রবি এদেরই রোগ এখানে হচ্ছে, রোগ হচ্ছে, রোগ হবে। হিমাংশু বাবু মিউট করুন, হিমাংশু বাবু প্লিজ। কি বলতেছিলেন কিশোরী মোহন বাবু, বলেন। স্যার আমি বলছি যে এখানে এই যে ভাগ্যাঙ্ক 5 হলো, এই ভাগ্যাঙ্ক 5 আসলো মূলাঙ্ক 8 এবং মাস যে 5 আর সালের 1, হুম সালের সংখ্যা যোগ করে যে 1 আসলো, এই 8, 5 আর 1, এই যে তিনটা মানে হুম শনি, বুধ এবং রবি। রবি। হুম যখন আমরা দেখবো যে ভাগ্যাঙ্ক বুধের রোগ হবে, তখন রোগ হলে ওই তিনটা গ্রহের রোগই হবে, তিনটা গ্রহের সম্মিলিত যে রোগটা আছে সেটা। যেমন এখানে বুধ এবং রবির ক্ষেত্রে আমরা ইএনটিটা দেখি, নাক কান গরম মশাটা এটা আমরা বলি। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা নার্ভের কানেকশনও এখানে থেকে যায়, এবং বিশেষ করে নার্ভের যে তার সাথে কিন্তু শনিও কানেক্টেড। হুম তাহলে এক্ষেত্রে আহ, এর ব্যাধি হলে আপনার মুখমণ্ডলের উপরে, মস্তিষ্ক, মুখমণ্ডল যে এই অংশের তারা দিতে হবে। হ্যাঁ, আপনার কথা বুঝতে পেরেছে মনে হয় সবাই, এবং সেগুলো ক্রনিক ডিজিজ হবে, সহজে সারবে না, কারণ শনির তারিখ। তার জন্য যেমন শনির রোগ ব্যাধিগুলো হাড় ক্ষয়, হাড়ের ভিতর মজ্জার পীড়া, দাউদ একজিমা, চর্মরোগ, মানে এগুলো হতে পারে, মানে ক্রনিক ডিজিজ যেগুলো রয়েছে, শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস, অনেক এগুলোও দিন হতে পারে, ওটা সহজে সারে এগুলো দেয়। হতে পারে। কিন্তু সেইগুলো আমাদের ভাগ্যে রয়েছে কিনা ওই ভাগ্যাঙ্ক দিয়ে কিন্তু, তার ওই ভাগ্যভাব দিয়ে, অর্থাৎ মূলাঙ্ককে যদি আমরা রাশিকে স্থাপন করতে পারি, তখন কিন্তু ভাগ্যাঙ্ককে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারব। সেটি আমি বলতে চাচ্ছিলাম, যে যখন কুম্ভ হবে তখন ভাগ্যাঙ্ক হয়ে যাবে, মানে যদি শুক্র না হয়ে অন্য কোনো সংখ্যা হতো, তখন কি হতো। মানে এই মাসের যদি আগামীকাল চলে যান, তাহলে 9 তারিখ গেলে 9 আর 5 14 আর 1 15, তখন তো শুক্র হবে, মঙ্গলের সাথে শুক্র হবে। তো মঙ্গলকে যখন আমরা মেষ রাশিতে স্থাপন করব, তখন ভাগ্যাঙ্ক কি বৃহস্পতি হবে, তা বৃহস্পতি না হয়ে হচ্ছে তো শুক্র। তখন কি শুক্রের রোগগুলো হবে, নাকি তার ভাগ্যে কোন রোগগুলো হবে, এটি অনুধাবন করার দায়িত্ব কিভাবে আপনারা নেবেন, বুঝতে পারেননি মনে হয় কেউ। ক্লাস কঠিন হয়ে যাচ্ছে। না স্যার, কঠিন হচ্ছে না স্যার, বুঝতে পারতেছি স্যার। কঠিন হচ্ছে না। ঠিক আছে, কঠিন হচ্ছে না। স্যার কঠিন হচ্ছে না, বুঝতে পারছি স্যার।
যদি 10 তারিখে যে জন্ম হয় তাহলে 1, 5 আর 1, 6, তাহলে 1 আর 6 হবে। তাহলে 1 কে যদি আমরা স্থাপন করি সিংহ রাশিতে, তাহলে 6 শুক্র ভাগ্যাঙ্ক কি করে হচ্ছে? তখন তো 9 হচ্ছে। তখন আমরা 6 কিভাবে যাচ্ছি? এভাবে যদি দিন এক একটা করে পাল্টাতে থাকি, মানে ওই 8 তারিখের জায়গায় 9, 10, 11, 8 থেকে 9, 9 আর 8, 17 তারিখ পর্যন্ত যেতে হবে। তাহলে ভাগ্যাঙ্ক কি হয়? 8 থেকে 9 পর্যন্ত। আপনার খাতায় একটু লিখে নিন। যেমন 8, 5, 2026। এইবার 9, 5, 2026। 10, 5, 2026। এভাবে আপনারা একটু লিখে নিন। লিখে নিয়ে ভাগ্যাঙ্কটা সঙ্গে সঙ্গে এখানে বসায় দেন। যেমন এখানে 5, এখানে 6, এই 2026 দিয়ে এখানে 7। এভাবে আপনারা একটু বসিয়ে দেন। তাহলে 9 পর্যন্ত আমরা চলে যাব। ওই 5 থেকে আবার ঘুরে যখন আমরা 17 তারিখ, 9 আর 8, 17 তারিখ পর্যন্ত যাব, তখন কিন্তু ওই 4 পর্যন্ত চলে যাব। তো এভাবে যদি 9টি পর্যায়ে বসাই, তখন আমাদের ভাগ্যাঙ্ক কি? আসলে ভাগ্যাঙ্কের সঙ্গে আজকের দিনটায় যেমন মিলল রিপু ভাবের কারণে, ওই যে 8 এর সাথে বুধ হয়েছে। সব ক্ষেত্রে তো বুধ সব দিন হবে না, সব জন্ম তারিখে হবে না। তখন কি হবে? সব 8 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা যদি এখানে 8 তারিখ জন্ম, ধরেন জানুয়ারি মাস দেন, আরেকজনকে ফেব্রুয়ারি দেন, আরেকজনে মার্চ দেন, তখন ভাগ্যাঙ্কের পরিবর্তন হবে না? সাল একই রেখে দিলে হবে না? ওই ভাগ্যাঙ্ক পরিবর্তন করলে তার ভাগ্যের সূর্য কবে উদয় হবে, কবে অস্ত যাবে, কখন তার ভাগ্যের উন্নতি হবে, কখন অবনতি হবে, কখন তার রোগ আগমন ঘটবে, কখন রোগ থেকে মুক্তি পাবে, এগুলো সবই কিন্তু বিচার করা সম্ভব। কিন্তু চর্চা করতে হবে। এবার বুঝতে পারছেন নাকি? জি স্যার। তাহলে আমাদের পরীক্ষার আগে করণীয় কি? যে কোনো একটি মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নিতে হবে। 1 থেকে 9 পর্যন্ত পরপর আমাদের সিরিয়াল দিয়ে লিখতে হবে। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, ওই এভাবে 9 তারিখ পর্যন্ত লিখবে। মাসের ক্ষেত্রে আপনারা জানুয়ারি মাস নেবেন, ফেব্রুয়ারি মাস নেবেন, মার্চ মাস নেবেন, এপ্রিল মাস নেবেন, মে মাস নেবেন, এইভাবে নেবেন। সালের ক্ষেত্রে আপনারা ওই একই সাল রেখে দিলেন। দেওয়ার পরে এর মধ্যে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের যে পরিবর্তন আপনারা পাবেন, সেই পরিবর্তনটা আপনারা রিসার্চ করার চেষ্টা করুন। বা আজকে থেকে ধরুন আপনারা চিন্তা করুন যে আমরা তো জ্যোতিষ হয়ে গেছি।